আমি বলেছিলাম আমি তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলবো, আমি হয়তো সেটা পেরেছি। আগামী 25শে জুনের মধ্যেই কি উঠে আসছে আর.জি. কর কাণ্ডের তথ্য প্রমাণ লোপ ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বড় কোনো মাথার নাম? একজন নাকি আরও কয়েকজন? আর অভয়ার মা রত্না দেবনাথ যেদিকে ইঙ্গিত করেছিলেন, সেই ব্যক্তি কি সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের রাডারে রয়েছেন? রত্না দেবনাথের অভিযোগকে কি সিবিআইয়ের সিট গুরুত্ব দিচ্ছে, নাকি তারা খুঁজছেন অন্য কাউকে? 25 তারিখে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল আদালতে তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে। অনেক প্রশ্ন আর সম্ভবত এমন কিছু উত্তর বেরিয়ে আসতে চলেছে যা একেবারেই নতুন, চমকে দিতে পারে বাংলাকে। আর.জি. কর রহস্যের হয়তোবা যবনিকা পতন ঘটতে পারে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। আর.জি. কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর অনেকেই ভেবে নিয়েছিলেন এই মামলার ফাইল বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে চিরকালের জন্য। কিন্তু না, আর.জি. কর মামলার ফাইল শুধু নতুন করে খোলাই নয়, তদন্তের মোড় এখন সম্পূর্ণ ঘুরে গিয়েছে। যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে গিয়েছিলেন পঙ্কজ দত্ত, সেই দিকে এগুচ্ছে। পঙ্কজ দত্ত এমন কিছু দিককে ইঙ্গিত করে গিয়েছিলেন যে দিকগুলো যদি ভালো করে তদন্ত করা যায় তাহলে অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসে। আবার তিনি এটাও বলে গিয়েছিলেন অনেক প্রমাণ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলা হয়েছে। আর একটা বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, সেটা আপনারা জানেন। অভয়ের মা, পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথের অভিযোগ। আর এই অভিযোগ কিন্তু রাজনৈতিক মহলকে পুরোপুরি স্তম্ভিত করে দিয়েছে। কেন হঠাৎ উত্তর 24 পরগনার পানিহাটি শ্মশানঘাটে হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা? কেন সিবিআই দপ্তরে 2.5 ঘন্টা ম্যারাথন জেরার মুখে পড়তে হলো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের? আর রত্না দেবনাথই কেন আঙুল তুললেন একটি বিশেষ দিকে? তার এই অভিযোগের সত্যতা বা গভীরতা কতখানি? সিবিআই তার অভিযোগকে কতটা গুরুত্ব দিচ্ছে আমি বিশ্লেষণ করব। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের সুচিন্তিত মতামত লিখুন। দেখুন, আর.জি. কর মামলার নতুন মোড় বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের নির্দেশে এই মামলায় গঠিত হয়েছে 3 সদস্যের একটা সম্পূর্ণ নতুন বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট, যার নেতৃত্বে রয়েছেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা রাজেশ প্রধান। কিন্তু কেন এই নতুন টিম ভেবেছেন? আদালতে সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা বলছি আপনাদের। এই নতুন টিমের মূল দায়িত্ব হলো ঘটনার দিন রাতে ডিনার থেকে শুরু করে পরের দিন সন্ধ্যায় পানিহাটি শ্মশানে নির্যাতিতার শেষকৃত্য হওয়া পর্যন্ত প্রতিটি মিনিটের নিখুঁত পুনর্নির্মাণ করা। গোয়েন্দারা খতিয়ে দেখছেন সেই অভিশপ্ত রাতে হাসপাতালে ঠিক কারা কারা উপস্থিত ছিলেন এবং ঘটনার পর ঠিক কী প্রশাসনিক নির্দেশ জারি করা হয়েছিল। অর্থাৎ তদন্তের ফোকাস এখন শুধু অপরাধের উপর নয়, অপরাধের পরের ঘটনাগুলোর উপর, যাকে আইনি পরিভাষায় বলা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, লার্জার কনস্পিরেসি অ্যান্ড ডিস্ট্রাকশন অফ এভিডেন্স। এবার আসা যাক পানিহাটি শ্মশান রহস্যে। সিবিআইয়ের এই নতুন সিটের সদস্যরা আকস্মিকভাবে হানা দেন উত্তর 24 পরগনার পানিহাটি শ্মশানঘাটে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে প্রথম থেকে একটা অত্যন্ত গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। তাদের দাবি ছিল ঘটনার দিন সমস্ত আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সঠিক উপায়ে শেষ না করেই অত্যন্ত তড়িঘড়ি করে বিশাল পুলিশি পাহারায় দেহ সৎকার করে দেওয়া হয়েছিল। কেন করা হয়েছিল? পরিবারের অভিযোগ ছিল যাতে কোনো দ্বিতীয় ময়না তদন্তের সুযোগ না থাকে এবং তথ্য প্রমাণ চিরদিনের জন্য লোপাট করে দেওয়া যায়। বুঝতে পারছেন? সিবিআইয়ের গোয়েন্দারা শ্মশানে গিয়ে ঘটনার দিনের মূল সৎকার রেজিস্টার এবং ডিজিটাল নথি খতিয়ে দেখেছেন। এই শ্মশান তল্লাশির ঠিক 24 ঘন্টার মধ্যেই
সিবিআইয়ের নিউ টাউন দপ্তরে তৈরি হয়েছিল চরম উত্তেজনা। তলব করা হয়েছিল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ আর স্থানীয় কাউন্সিলর সোমনাথ দেকে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কেন্দ্রীয় গোয়েন্দারা তাদের মুখোমুখি বসিয়ে প্রায় 2.5 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন। সিবিআই জানার চেষ্টা করছে ঘটনার দিন শ্মশানে উপস্থিত থেকে শেষকৃত্যের প্রক্রিয়া তাদের ভূমিকা ঠিক কী ছিল এবং কার বা কাদের নির্দেশে এত দ্রুত তার সঙ্গে সৎকারের ব্যবস্থা করা হয়েছিল। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে দ্বিতীয় ময়নাতদন্তের সুযোগ যাতে না থাকে সেই জন্যই নির্যাতিতার দেহ সৎকার অতি দ্রুততার সঙ্গে করে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছিল, নইলে এটা করা হতো না। সিট এখন সে কারণে এই দিকটাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। পানিহাটি শ্মশানে তল্লাশি এবং নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক এদের জেরার পরই এই মামলাতে আর একটা বিস্ফোরক অধ্যায় যুক্ত হয়েছে। সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছিল আপনারাও জানেন, সেটা নির্যাতিতা তরুণীর মা তথা পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ সরাসরি এক প্রভাবশালী ব্যক্তির নাম সামনে এনেছেন। যদিও এই অভিযোগের পক্ষে কোনো অকাট্য প্রমাণ এখনো সর্বসমক্ষে আনা হয়নি, তবে নির্যাতিতার মায়ের এই সরাসরি বক্তব্যের পরই স্বাভাবিকভাবেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কিন্তু সিট কতটা গুরুত্ব দিচ্ছে তার এই অভিযোগকে? আইন বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু সিবিআইয়ের এই নতুন সিট গঠিত হয়েছে সরাসরি নির্যাতিতার পিতামাতার আবেদনের ভিত্তিতে এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কড়া নজরদারিতে, তাই পরিবারের করা প্রতিটি লিখিত বা মৌখিক অভিযোগকে আইনি নথি হিসাবে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে কেন্দ্রীয় সংস্থার এই নতুন সিটকে। মানে রত্না দেবনাথ যে অভিযোগগুলো মৌখিকভাবে করেছেন সেগুলো গুরুত্ব পাবে তদন্তের ক্ষেত্রে। আর সিবিআই সূত্রের খবর অনুযায়ী প্রথমত সেদিনের সিসিটিভি ফুটেজ, মোবাইল টাওয়ার ডাম্প ডেটা এবং আরজি করের গেট রেজিস্টার খতিয়ে দেখে সেই ব্যক্তির প্রকৃত উপস্থিতি বা টাওয়ার লোকেশন যাচাই করা হচ্ছে। আর দ্বিতীয়ত পানিহাটি শ্মশানে দেহ সৎকারের সময় কোনো প্রভাবশালীর পরোক্ষ কোনো চাপ ছিল কি না সেগুলো জানতেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং স্থানীয় কাউন্সিলরকে জেরা করা হয়েছে। অর্থাৎ সিবিআই এই প্রভাবশালী তত্ত্বকে উড়িয়ে দিচ্ছে না, বরং তথ্য প্রমাণের সঙ্গে এর সংযোগ খোঁজার চেষ্টা চালাচ্ছে। আর কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ সিবিআইকে নির্দেশ দিয়েছে, সিবিআইয়ের এই নতুন সিটকে স্পষ্ট নির্দেশ দিয়েছে আগামী 25শে জুন 2026-এর মধ্যে তদন্তের সম্পূর্ণ অগ্রগতির রিপোর্ট আদালতের সিলবন্ধ খামে জমা দিতে হবে। আইন অনুযায়ী সিবিআই এই মুহূর্তে শ্মশান পরিদর্শন, প্রাক্তন বিধায়ককে জেরা এবং নির্যাতিতার মায়ের করা অভিযোগের ভিত্তিতে যা যা তথ্য ডিজিটাল প্রমাণ সংগ্রহ করেছে তার একটা বড় অংশই রিপোর্টে থাকবে। যদি এই রিপোর্টে কোনো প্রভাবশালী যোগসূত্রের বা প্রমাণ লোপাটের অকাট্য তথ্য মেলে, তবে 25শে জুনের শুনানিতে আদালত সিবিআইকে আরও বড় কোনো কড়া পদক্ষেপের নির্দেশ দিতে পারে। এখন প্রত্যেকের লক্ষ্য থাকবে 25শে জুনের কোর্ট শুনানিতে আর কি নতুন তথ্য আমাদের সামনে আসে, সেদিকে তাকিয়ে এখন আমাদের দেশ। কেননা আরজি কর রহস্য গোটা দেশটাকেই নাড়িয়ে দিয়েছিল এক সময়। এই পুরো বিষয়টা নিয়ে আপনার আইনগত বা ব্যক্তিগত মতামত কি কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এই মামলার প্রতিটি আইনি এবং আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।